মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মনে তো বিস্ময় আনেই, কিন্তু কখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় যে এই ঘটনাগুলো এইরকমই হওয়া উচিত। কাল রাতে বাড়ি ফেরার পর শুনলাম আমাদের পরিচিত একজনের বাসায় নবজাতক সন্তানের জন্ম হয়েছে এবং তার নাম রাখা হয়েছে শান্তি। আমি ঘটনা শুনে একটু বিস্মিত হলাম, কিন্তু মনে মনে একটা বিশ্বাস জন্মালো যে এরকমই তো হওয়া উচিত। কারণ এই মুহূর্তে আমাদের দেশে সবাই আমরা ভাবছি যে আমাদের শান্তির খুব বেশি প্রয়োজন। সেজন্যই হয়তো আমরা এই পৃথিবীতে নতুন যে শিশুটি আসছে তার নাম রাখছি শান্তি। কিন্তু আমি যদি একটু পেছনে ফিরে যাই, 1971 আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। সেই সময় আমরা জানতাম এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করব, অবশ্যই আমরা পাকিস্তানি সৈন্যদের পরাজিত করব, কিন্তু কখন কিভাবে করব সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অন্তত সেই মুহূর্তে যারা বাংলাদেশে ছিলেন তাদের স্পষ্ট ছিল না। শুধু একটা ধারণা, বিজয় আমাদের হবেই, আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ পাবই। সেই সময় জুলাই মাসের শেষ দিকে কোনো একজন সন্তানের যদি জন্ম হয় এবং সেই সন্তানের নাম রাখা যদি হয় জয়, এবং আরেকটু যদি আমি স্পষ্ট করে বলি যে তার ভালো নাম যদি থাকে সজীব, তখন স্বভাবতই আমাদের মনে হতে পারে এই দূরদৃষ্টি সম্পন্ন বাবা মা কারা। যে সময় আমাদের জীবনে, জাতীয় জীবনে সজীবতা প্রয়োজন, জয়ের প্রয়োজন, সে সময় এই দুটো নামই একজনের জন্য রাখা হলো। এবং 42 বছর পর আবার যখন আমাদের জাতির সেই রকম একটা জয়ের প্রয়োজন, আমাদের জীবনে সজীবতা প্রয়োজন, শান্তি প্রয়োজন, তখন সেই রকম একজন অতিথি নিয়ে, যার জন্ম 1971 সালের 27শে জুলাই, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অতিথি সজীব ওয়াজেদ জয়। জয়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ। প্রথমেই খুব জানতে ইচ্ছে করছে, আমি যে কথাটা বলেছি জয় এবং সজীব, এই দুটো নাম একসাথে কে রাখলো? আমার জয় না, এই দুটো নাম কিন্তু দুজন ব্যক্তি রেখেছেন, একজন না। আমি যখন আমার মায়ের পেটে আপনার মার্চ মাসের আগে 71-এ আমার নানা বঙ্গবন্ধু তিনি আমার মাকে বললেন যে তোর একটি ছেলে হবে আর ও জন্ম নেবে একটি স্বাধীন বাংলাদেশে, ওর নাম রাখিস জয়। সেখান থেকে আমার নাম জয়, সেটা আমার নানার দেওয়া। আর আমার সজীব নামটা আমার নানির দেওয়া, সেটা জন্মের পরে। আমার জন্ম হয়েছে আপনার মিলিটারি কারাগারে, মিলিটারি হাউস অ্যারেস্টে, অ্যাজ আ প্রিজনার অফ ওয়ার। হ্যাঁ, সেই সময়টা আপনার মাই প্রায় গল্প করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে সেই সময় তাকে কি দিন পার করতে হয়েছে। এবং সেই সময় জন্ম নেওয়ার পর যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে হয়তো মানে যেটাকে আমরা 16 ডিসেম্বরের পর যে বাংলাদেশের কথা বলি, 26শে মার্চ আমাদের যে বাংলাদেশের ঘোষণা হয়েছে, তারপরে যে বাংলাদেশের কথা আমরা বলি, আপনার জন্ম অবশ্যই বাংলাদেশে হয়েছে, আপনার নানা যেরকম স্বপ্ন দেখেছেন, কিন্তু তারপর যে বাংলাদেশের কথা আমরা বলি বা আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন, দেশে ফিরে এখন যে বাংলাদেশ দেখছেন, সেটার সাথে সেই বাংলাদেশের কোনো পার্থক্য কি আপনি খুঁজে পান? হ্যাঁ, সেটার সাথে তো মারাত্মক পার্থক্য আছে, আবার কিছু মিলও আছে। আমার নানার স্বাধীনতার যে আমাদের স্বপ্ন ছিল একটি সোনার বাংলার, একটি দারিদ্র্যমুক্ত বাংলার, 75-এর সেই হত্যাকাণ্ডে, সেই কুয়ে সেই স্বপ্ন বন্ধ করে দেওয়া হয়, স্থগিত হয়ে যায়। তো এখন গত 5 বছরে আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় এসে মনে হচ্ছে সেই স্বপ্ন আমরা আবার জাগাতে পেরেছি, আবারও সেই সোনার বাংলার দিকে যাচ্ছি, দরিদ্রমুক্ত বাংলার দিকে যাচ্ছি। তবে যে পার্থক্য আছে সেটা হচ্ছে যে, আর এগুলো বেশ দুঃখজনক, যে সেই যুদ্ধ অপরাধীরা যারা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা
বাংলাদেশকে চায় না, যারা চেয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের একটু অংশ থাকুক, যারা সেই পাক আর্মির সাথে ষড়যন্ত্র করে হাত মিলিয়ে আমাদের দেশের 30 লক্ষ মানুষ হত্যা করে, 75-এর পর তারা ফিরে আসে, তারা যে দেশের রাজনীতিতে এত বছর থেকেছে, মন্ত্রী পর্যন্ত হয়েছে, এটা ভীষণ দুঃখজনক একটা বিষয়। এবং একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই জিনিসটাকে আপনি মোটেই ভালোভাবে গ্রহণ করতে পারছেন না, কোনো মোটেই না। এটা তো বিশ্বাস হয় না যে একটি দেশে যারা দেশের সাথে বেইমানি করেছে, শুধু তাই না, দেশের নিজেদের ভাই বোনদেরকে হত্যা করেছে, তারা দেশের মন্ত্রী কিভাবে হয়, দেশে ফিরে কিভাবে আসে। তবে ইতিমধ্যে আমরা তাদের বিচার করতে পেরেছি, রায় পেয়েছি। তাতে আমিও তরুণ প্রজন্মে, আমি যেখানেই যাই, যখনই আমি তো তরুণদের সাথে সাক্ষাৎকার করি, সবারই কিন্তু একটি প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচার আরো দ্রুত হচ্ছে না কেন। তো ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এটা আমাদের বেশ গর্বের বিষয় যে আমরা এত বছর পর হলেও আমরা এটা করতে পেরেছি। আচ্ছা, এই যে তরুণ প্রজন্মের কথা বলছেন, আপনি তো পড়াশোনাও বাইরে করেছেন এবং পৃথিবীর অনেক দেশ নিশ্চয়ই ঘুরে বেরিয়েছেন। আমার মনে হয় বাংলাদেশে থেকে, যে বাংলাদেশে প্রচুর লোক, রাস্তায় বেরোলেই কিন্তু আমরা অনেক লোক দেখি, বিলেতের রাস্তায় বা আমেরিকার রাস্তায় কিন্তু এত লোক আমরা দেখি না। তো এই যে লোক যখন দেখি, তখন যদি আমি আমি যেহেতু টেলিভিশনে একটা সাক্ষাৎকার নিচ্ছি, ক্লোজ আপ টার্মটাকে ব্যবহার করি, যে আমি যদি ক্লোজ আপ করে মানুষের মুখের দিকে তাকাই, তাহলে দেখবো কিন্তু রাস্তায় 60% মানুষই তরুণ। এটা কি আপনাকে নতুন একটা উদ্দীপনা দেয় না, যে এমন একটা দেশ, যে দেশে 60% মানুষ তরুণ, এবং তারা সবাই, আপনি একটু একটা কথা বলেছেন সোনার বাংলা, কিন্তু প্রায়ই আপনি বক্তৃতায় বলেন, এবং এই সরকার এবার ক্ষমতা আসার পর থেকে আমরা শব্দটা শুনছি, ডিজিটাল বাংলাদেশ। সোনার বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? দুটোই হলো আসলে দেশের যে দেশ কোথায় নিয়ে যেতে চাই সেটার একটি স্বপ্ন, মানে প্রজন্মগত একটা ধারণা বা ধারণা। এক্স্যাক্টলি, যে সোনার বাংলাদেশ ডিজিটাল দুটো দুই প্রজন্মের, কিন্তু গোলটা একই। ঠিক ঠিক। এখন আপনি কি উপযুক্ত কথা বলেছেন। এই আমাদের জেনারেশনের জন্য ডিজিটাল বাংলাদেশটাই হয়ে দাঁড়িয়েছে সেই 71-এর সোনার বাংলার মতো। এখন তরুণ যারা, তারা বড় হয়েছে ডিজিটাল প্রযুক্তিতে, তারা আশেপাশের দেশে, এখন তাদের সময় মিডিয়ার একটি বিশাল প্রভাব আছে, টেলিভিশন চ্যানেল অনেক হয়ে গেছে, বিদেশি চ্যানেল দেশে দেখা যায়। তো তারা কিন্তু দেখতে পাচ্ছে যে দেশের বাইরে কি আছে, বিদেশে কি আছে। আর এই যে মডার্নাইজেশন, এই যে ডিজিটাইজেশন, এটা তারা দেখছে যে অন্যান্য দেশে হয়ে গেছে। তো এটা তাদেরকে আমি মনে করি বেশ আকর্ষণ দিয়েছে যে এটা আমাদের দেশে হতে পারে। সেটাই আমারও একটা ব্যক্তিগত স্বপ্ন ছিল। আচ্ছা, কিন্তু ডিজিটাল শব্দটার সাথে কিন্তু একটা মানে আর্থিক ব্যাপার আছে, কারণ কারিগরি উন্নতির ব্যাপার, প্রযুক্তির উন্নতি। তা আমাদের দেশের মানুষের যে সংখ্যা, এবং সবার ইচ্ছা থাকতে পারে, কিন্তু অনেকেই যথেষ্ট দরিদ্র দিচ্ছে। সেক্ষেত্রে এই যে স্বপ্নটা আপনি দেখছেন বা আমরা চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ, সেটা পরিপূর্ণ করার জন্য কতটুকু সময় প্রয়োজন? সেটা পরিপূর্ণ তো অলরেডি হয়ে যাচ্ছে, হয়ে গেছে অনেকটা। কারণ আমি যখন এই ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনাটা প্রকাশ করি, তখন আমাকে এই প্রশ্নটাই করা হয় যে আমাদের দেশের মানুষের কাছে তো টাকা নেয় যে তারা কম্পিউটার কিনবে, তারা তো, গ্রামের মানুষ তো কোনোদিন ইন্টারনেট কানেকশন নেবে না তাদের বাসায়। তো আমি বলেছি যে তাদের প্রয়োজন নাই, আমি তাদের কাছে কম্পিউটার পৌঁছে দেব, আমি তাদের কাছে ইন্টারনেট কানেকশন পৌঁছে দেব। আমার ভিশনটা ছিল যে আমি প্রতিটি গ্রামে কাছে একটি, অথবা প্রতিটি গ্রামেই একটি সাইবার ক্যাফের মতন বানাবো। সেটা আমরা আমাদের এই সরকারের প্রথম 2 বছরের মধ্যেই সেটা বাস্তবায়ন করেছি। সেটা হচ্ছে আমাদের যে ইউনিয়ন তথ্য কেন্দ্র, প্রতিটি ইউনিয়নে, আমাদের সারা দেশের 4501টি ইউনিয়নে আমরা ইউনিয়ন তথ্য কেন্দ্র বাস্তবায়ন করেছি। সেখানে কম্পিউটার আছে, প্রিন্টার, ইন্টারনেট কানেকশন সব আছে। আর যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পেরেছি, যে সেই গ্রামের কৃষক, যে হয়তো লিখতে পড়তেও পারে না, সে ওই তথ্য কেন্দ্রে গিয়ে, ওখানে যে তরুণ একজন আছে যাকে আমরা ট্রেনিং দিয়ে পাঠিয়েছি, তাকে জিজ্ঞেস করছে, তার কাছে বলছে, সে, এই তরুণটা তার যা প্রয়োজন কম্পিউটারে করে দিচ্ছে।
তো ওই কৃষকের শিখতে হচ্ছে না যে কম্পিউটার কিভাবে চালাতে হবে। সেক্ষেত্রে মানে মানুষের প্রথম আর্থিক সুবিধা, না শিক্ষার সুবিধা, না কম্পিউটার প্রযুক্তির সুবিধা, কোনটার দিকে আমরা প্রথম দৃষ্টি দেব? অবশ্যই আর্থিক সুবিধা। একটা মানুষ যখন খেতে না পারে তার তো আর কোনো কিছুর দিকে নজর থাকবে না। তার যদি তার পারিবারিক যদি অভাব থাকে, সে যদি একটা ঘর না পায়, তাহলে তো তার অন্য কিছুর দিকে আপনি তাকে শিক্ষা দিয়ে বুঝাতে পারবেন না। ওটা আপনার, তার অর্থনীতি আপনাকে ইনশোর করতেই হবে। সেটা হয়ে যাওয়ার পর তারপর সে নজর দিবে অন্যান্য শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি, এইসব। তারপরে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার পরিপূরক। এই বৃত্তটা সম্পূর্ণ করার জন্য আমাদের সবকিছুই দরকার। অবশ্যই। এবং সেটার জন্য আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে আপনি বাইরের দিকে তাকালে রাস্তাঘাটে যে আমাদের 60% জনসংখ্যার এই যে 16 কোটি আমরা বলছি, এর মধ্যে 60% কিন্তু তরুণ তরুণী। সুতরাং এই যে বিশাল শক্তি, এই শক্তি নিয়ে আমাদের পথ চলাটা অনেক সহজ, অন্তত একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার এটা মনে হয়। আপনি কি মনে করেন? আমি যখন প্রশ্নটা করছিলাম তখন একটা কারিগরি কারণে অনুষ্ঠানটা একটু কাট হয়েছিল। কাট করার সময় প্যানেল থেকে কেউ বলেছিলেন, ওয়াজেদ সাহেব একটু সরে বসেন, বলার সাথে সাথে জয় একটুখানি কেঁপে উঠেছিলেন এবং এখন হাসছেন দেখছেন, কিন্তু তখন কেন এমন হলো? কারণ আমি অভ্যস্ত যে সারা জীবন আমার বাবাকে সবাই ওয়াজেদ সাহেব বলতো, আমাকে কোনোদিন কেউ ওয়াজেদ সাহেব ডাকে নাই, তার জন্য। মানে সারা জীবন আপনাকে তরুণ হিসেবেই দেখেছে। হ্যাঁ, এটা একটা কিন্তু বড় সমস্যা। কারণ কারণ নানা যদি এত বড় মানুষ হন, মা বাবা সবাই যদি এত বড় মাপের মানুষ হন, তখন আরেকজনে কিন্তু উঠে আসতে অনেক অনেক কষ্ট হয়, এটা বলতেই পারি। সেই কষ্টের মধ্যে বা গৌরবের মধ্যে, গর্বের মধ্যে আপনার কি মনে হয়? আমার মা সবসময় বলেন যে আমি নাকি আমার নানার পাশে বসে সবসময় তিনি যা করতেন আমি ঠিক তাই করতাম, ওনাকে হুবহু ইমিটেট করতাম। তো আমার মনে আছে, আমার একটা স্বভাব ছিল, তিনি যখন বাসায় ফিরে বসতেন, ওনার বেশ কয়েকটি পাইপ ছিল, ওনার একটা পাইপ র্যাক ছিল, ওখানে ওনার পাইপগুলো সাজানো থাকতো। তিনি একটি পাইপ নিয়ে তবাক দিয়ে জ্বালাতেন। তো তখন আমিও আরেকটি পাইপ ওখান থেকে নিয়ে মুখে দিয়ে ঠিক ওনার পাশে বসে তিনি যেভাবে বসে থাকতেন ওভাবে বসতাম। তো একদিন তিনি খুব ঠাট্টা করতে ভালোবাসতেন। তো একদিন তিনি করলেন কি, তিনি টবাকো দিয়ে আমার পাইপটাও জ্বালিয়ে দিলেন। আমার তখন 3.5 বছর বয়স, আমি তো কাশতে কাশতে শেষ হয়ে গেলাম। আমার নানি গেলেন খেপে, ওনাকে ধমকালেন, কি করছো তুমি? তিনি হাসা শুরু করলেন, তিনি খুব মজা পেলেন। তো এই একটা স্মৃতি আমার আছে। আচ্ছা, বাবার সঙ্গে? আমার বাবার আমাকে, আমার যেই, আপনারা জানেন আমি ইঞ্জিনিয়ারিং করেছি, কম্পিউটার সায়েন্সে পড়েছি, এটা কিন্তু এই ডাইরেকশনটা কিন্তু আমাকে আমার বাবাই দিয়েছিলেন সায়েন্সের প্রতি। তিনি আমাকে বিজ্ঞানের প্রতি, জি, তিনি আমাকে বসে শিখাতেন। ওনার তো ওনার বিষয়টা ছিল ফিজিক্স। আমি আমার ব্যাচেলার্সে কিন্তু আমার ফেভারিট সাবজেক্টই ছিল ফিজিক্স। ওটাতেই আমি সবচেয়ে বেশি সংখ্যা পেতাম, ভালো করতাম, কারণ ছোটবেলা থেকে তিনি আমাকে অনেক কিছু শিখাতেন ফিজিক্সে। প্রথমে বুঝতাম না, আস্তে আস্তে বুঝেছি। তবে ওই দিকে একটা আমার আকর্ষণ গড়ে উঠেছিল ওনার কাছ থেকে। মার প্রভাব কতটুকু আপনার? আমি বলবো যে মার প্রভাব সবচেয়ে বেশি, কারণ ওনার সাথে এই সময় সবচেয়ে বেশি কাটিয়েছি। যখন আমরা ছোট ছিলাম বাবা চাকরি করতেন, তিনি সকালে অফিস যেতেন, সন্ধ্যায় ফিরতেন। সারাদিন মার সাথেই কাটানো হতো, স্কুল থেকে ফিরে মার সাথেই। মাকে আমরা জ্বালাতাম, আমি আর আমার বোন মারামারি করতাম, ঝগড়া করতাম, খেলতাম। মা ধমক দিতেন। মার কাছে আদর পেয়েছি, শাসন পেয়েছি, থাপ্পড় খেয়েছি। বড় হয়ে ওনার সাথে যখন আমার 12-13 বছর বয়স, তিনি যখন প্রথম রাজনীতিতে ফিরে আসেন, তখন ওনার সাথে আমরা ট্যুরও করেছি। দেশে তো তখন বেশিরভাগ এলাকায় রাস্তাও ছিল না, কাঁচা রাস্তা অথবা ইটের রাস্তা।
ওই করে ধুলা খেতে খেতে আমরা ট্যুর করেছি ওনার সাথে। মানসিকভাবে যা শিখেছি, রাজনীতিতে যা শিখেছি, সব মার কাছ থেকে শেখা। মারও আপনার প্রতি অনেক টান, কারণ আপনার সেই জন্মদিনে আমরা দেখেছি যে এর আগে যে জন্মদিনটা হলো, মা আপনার জন্য রান্না করছেন, আপনি সেটা ফেসবুকে ছবি দিয়েছেন। আপনার মা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সুতরাং প্রধানমন্ত্রী রান্না আপনি খাচ্ছেন হাতে তৈরি, সেটা। কিন্তু রাজনীতিতে আসা কি আপনার মার জন্য? ঠিক না, আবার কিছু ক্ষেত্রে হ্যাঁ, কারণ রাজনীতিতে আসার আসলে আমার কোনোদিন ইচ্ছে ছিল না। মানে আমি তার আগে একটা পরিপূরক প্রশ্ন করি, বলেন। আপনি কি রাজনীতিতে এসে গেছেন? এটা খুবই ভালো প্রশ্ন, এটার জবাব আমিও জানি না। সময় বলছে, আসলে মানুষের জীবন্ত নদীর স্রোতের মতো, কোথায় যায় আমরা নিজেরাই জানি না। কারণ আমি যতদূর জানি, বিয়ের সময় আপনার স্ত্রীকে আপনি বলেছিলেন যে আপনি রাজনীতিতে আসবেন না, কথাটা কি সত্যি? হ্যাঁ, বিয়ের আগে ও আমাকে জিজ্ঞেস করেছিল। ওর সাথে আমার যখন পরিচয় হয়, ও জানতো না আমার পারিবারিক পরিচয়। আমি বিদেশে থাকি, এটা নিয়ে আলোচনা কেন করব, আমি খুব একটা বলতামও না। তো অনেকদিন পরে ও জানতে পারে। তো বিয়ের আগেও আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি দেশে ফিরে গিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছা আছে? আমি বলছি যে না, আমার কোনো ইচ্ছা নাই, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তবে যখন আস্তে আস্তে 5-10 বছর, আমরা এখন প্রায় আমাদের কেবল 11 বছর হলো বিবাহিত, যখন এখনো আমাকে মাঝে মধ্যে খোঁচা দেয়, তুমি তো বলেছিলা, তো দেখো এখন কি করছো, ঠাট্টা করে। আচ্ছা, পর্যাপ্ত সাহেব, আপনি মন থেকে আন্তরিকভাবে বিশ্বাসের সঙ্গে রাজনীতি করতে চাচ্ছেন? আপনি বেশ কঠিন প্রশ্ন করছেন। এটা তো মানে এই মুহূর্তে আমার মনে হয় যে টেলিভিশন দর্শক যারা রয়েছে, এবং আপনি প্রথমবারের মতো এমন একটা চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলা চ্যানেলটি 6টি মহাদেশে দেখা যায়, এবং 6টি মহাদেশের সমস্ত, আমি বলবো, বাঙালি দর্শক এবং যাদেরকে বলি হৃদয় বাংলাদেশ, তারা সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে যে আপনি এর উত্তর কি দেবেন। তবে আমার নিজস্ব একটা, এখন বলবো, এক ধরনের জেদ উঠেছে যে আমার দেশটাকে এখন আমি, আগে যে আমরা দেখেছি সন্ত্রাস, আগে যে দেখেছি নির্যাতন, দুর্নীতি, আর দেশটা যে পিছিয়ে যাচ্ছিল, আমার এখন জেদ উঠেছে যে সেই দিন আর আমি আসতে দেব না। আমি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই যে আমাদের দেশটা এমন একটা পর্যায়ে যে পৌঁছায়, সেই মডার্ন আধুনিক একটা দেশ, যাতে সেখান থেকে আর ফিরে না যেতে পারে সেই কালো দিনে। আচ্ছা, এটা কিন্তু আপনি এর আগে বলেছেন কথাটা, যে উন্নয়নের যদি এই বর্তমান ধারাটা অব্যাহত থাকে, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে আমরা যে কোনো উন্নয়নশীল দেশ, যে আপনি মালয়েশিয়ার কথা বলেছেন, থাইল্যান্ডের কথা বলেছেন, যে এইরকম উন্নয়নশীল দেশের মতো আমাদেরও অবস্থান হয়ে যাবে। অবশ্যই। কিন্তু এটা হওয়ার জন্য একজন মাহাথির মোহাম্মদ দরকার, একজন রাজা ভবিবল দরকার। সেটার জন্য আমি তো মনে করি সেরকম ব্যক্তি আমাদের আছেই এখনই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। এটা যে একজন পুরুষ হতে হবে সেটা সঠিক না, কারণ আপনি ভারতের দেখেন, এই যে গত 5 বছরে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যদি দেখেন, 5 বছরে যে পরিমাণ বাংলাদেশ এগিয়ে গেছে, এই যে আমরা যদি বলি যে থাইল্যান্ডের কে ধরতে হলে আমাদের দেশের আয় এক পর্যায়ে যেতে হবে। এই 5 বছরে আমাদের দেশের মানুষের আয়, যেটা প্রায় দ্বিগুণ হয়েছে, দ্বিগুণের বেশি হয়েছে 5 বছরে, এটা কিন্তু আমাদের ইতিহাসে 75-এর পর কোনদিন হয়নি। এই ধারাবাহিকতা আগামী 5 বছরে যদি আবার দ্বিগুণ হয়, আরো বেশি হয়, তাহলে কিন্তু 10 বছরের মধ্যে থাইল্যান্ডকে আমরা ক্রস করব। খুবই সহজ, আমরা সেই পথে আছি। 75-এর পর আমাদের দেশ সেভাবে আগাতে পারে নাই, কারণ যে এই যে বারবার সরকার পরিবর্তন হয়েছে। যখনই একটু দেশ এগিয়ে যাচ্ছিল, তখনই সেই গতি থেমে দেওয়া হয়েছিল 75-এর আগে। আবার যখন আমার বিশ্বাস 96 সালে দেশ একটু রিকভার করা শুরু করে, আবার 2001-এর ইলেকশনের পর সব ফিরে গেল। কারণ এই যে আমাদের একটা ধারণা আছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দুবার ক্ষমতায় থাকতে পারে না, এই কারণেই কিন্তু আমরা থাইল্যান্ডকে ধরতে পারি নাই,
উন্নয়নে কিন্তু যে করতে ক্ষমতায় পারেনি। থাকতে পারে না এই কথাটা কিন্তু জনগণ নির্ধারণ করে, জনগণের ভোটে নির্ধারিত হয়। জনগণের ভোট কিন্তু সেভাবে আওয়ামী লীগ কোনোদিন কম পায়নি। আমি বলবো 2001 সালেও যদি দেখেন আওয়ামী লীগ বিএনপি কিন্তু মোটামুটি সমান সংখ্যায় ভোট পেয়েছে। আমরা বিশ্বাস করি ওই নির্বাচনের আরো অনেক ষড়যন্ত্র ছিল। তবে কথাটি হলো যে আপনার একটি ধারাবাহিকতা আছে, যে আপনারা মিডিয়ার মানুষ, আপনারা জানেন যে স্পেশালি এখন মিডিয়ার যুগ হয়ে গেছে, এতগুলি চ্যানেল, এতগুলি খবরের কাগজ, সেখানে কিন্তু প্রচারের একটা বিষয় আছে। আর আমরা যেটা দেখেছি যে সরকারের বিরুদ্ধে, স্পেশালি স্বাধীনতার সপক্ষে শক্তির বিরুদ্ধে অনেকটা প্রচার সেই 75-এর পর থেকেই চলছে, এখন পর্যন্ত চলছে। আর অন্যদিকে দেখা যায় যে যেটা অন্যান্য দেশেও হয়েছে, যে অনেক কিছু দল, রাজনৈতিক দল, তারা কাজের উপর নয় প্রচারের উপরেই নিজেদেরকে জাহির করার চেষ্টা করে। এক্স্যাক্টলি। কিন্তু টেলিভিশন যে কথাটা বলেন, টেলিভিশন কিন্তু এমন একটা মাধ্যম যেখানে যে ঘটনাটা ঘটেছে সেটাই কিন্তু আমরা দেখাতে পারি। সেটা সঠিক না, কারণ আপনারা তো ওই ঘটনা যখন ঘটে তখন তো আপনারা থাকেন, আপনারা যান ঘটার পর, তাই না? সাধারণত মানে না, বেশিরভাগ ক্ষেত্রে ঘটনার সময় আমরা কিছু, হ্যাঁ, ছবিটা না দিলে কিন্তু লোক বিশ্বাসযোগ্য অবশ্যই অবশ্যই। সে কারণেই কিন্তু এই যে 21শে আগস্টের সেই গ্রেনেড হামলা, এটা কিন্তু আপনাদের চ্যানেলই প্রথমে লাইভ কভার করেছে। আমার মনে হয় যে সেদিন অনেক রকম গুজব হয়েছিল, কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো একেবারে সঠিক তথ্যটি সবার সামনে তুলে ধরেছিল। তার জন্যই কিন্তু আমরা আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এর জন্য, কারণ সেই কারণেই কিন্তু আমরা এটা যেই সঠিক তথ্য আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। তবে সেখানে যদি দেখেন তারপরে কি করা হয়েছিল, তারপরেই সরকার থেকেই প্রচার করা হয়েছিল যে এই গ্রেনেড হামলা আওয়ামী লীগই করেছিল, শেখ হাসিনা নিজেই নিজের উপর গ্রেনেড হামলা করেছিলেন। এই যে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল, সেই সরকার, বিএনপি সরকার ক্ষমতা থেকে না যাওয়া পর পর্যন্ত তো সেটার সঠিক তথ্য বের হয়নি। দর্শক মন্ডলী, অন্তত আজকে এই মুহূর্তে একটা ভালো জিনিস আমরা নতুন প্রজন্মের একজন মানুষের কাছ থেকে, রাজনৈতিক নেতা কি বলবো, আমাদের একজন নতুন প্রজন্মের রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা শুনলাম যে সরকার অনেক সময় মিডিয়াকে অনেক জিনিস চাপিয়ে দেয়। এই কথাটা আজকে আমরা অন্তত মানে আনন্দের সঙ্গে গ্রহণ করছি, এই জন্য যে সরকার মিডিয়াকে কোনো কিছু চাপিয়ে দেবে না বা মিডিয়া তার মতো কথা বলবে, এটা আমরা নিজেরা বিশ্বাস করি এবং সেইভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যে স্বপ্নের কথা বলেন, এবং আপনি বেশিরভাগ ক্ষেত্রে বলেন যে তরুণ প্রজন্ম, এদেরকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন। এবং আমি বারবার অনুষ্ঠানের মধ্যে বলেছি যে আপনার শক্তি আমাদের 60% জনসাধারণ। কিন্তু একটা কথা আমার বলতেই হচ্ছে যে একটি ছেলে কিন্তু পরীক্ষায় যদি খুব ভালো করে, আমরা যদি ক্লাস 10 ম্যাট্রিক পরীক্ষা, ও লেভেল, এ লেভেল বা ইন্টারমিডিয়েট পরীক্ষা যদি একটা মানদণ্ড ধরি, সেই পরীক্ষায় পাশ করার পর চিরকালই আমাদের ছেলেমেয়েরা বলে আমি ডাক্তারি পড়বো কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বো কিংবা এখন কম্পিউটার সায়েন্স পড়বো, কিন্তু আমি রাজনীতিতে যাব, এমন কথা কিন্তু খুব কম ছাত্ররা বলে। সেক্ষেত্রে যদি রাজনীতিতে নাই যেতে চায়, তাদেরকে নিয়ে কিভাবে আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন? রাজনীতি একটি ক্যারিয়ার হিসাবে খুব কম মানুষই চিন্তা করে, এটা বাস্তব। আমরা ধরেন যারা রাজনৈতিক পরিবারের, আমরাও কিন্তু সেই চিন্তা নিয়ে নামি না, কারণ বাস্তব হচ্ছে যে এটা রাজনীতি, যারা আসল রাজনীতিবিদ তারা রাজনীতি করে মানুষের সেবা করার জন্য। তবে দেশের জন্য, মানুষের জন্য কিছু করার এই ধারণা কিন্তু অনেক তরুণদের মধ্যে আছে। আমি যখন তরুণদের সাথে আমাদের যে লেটস টক অনুষ্ঠান করি, তাদের সাথে সাক্ষাৎকার করি, সেখানে বেশিরভাগ আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্টুডেন্ট, মেডিকেল কলেজের স্টুডেন্ট, তবে আবার অনেকে পলিটিক্যাল সায়েন্সেরও স্টুডেন্ট, আর অনেকে যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না, তাদের মধ্যে একটা ইচ্ছা আছে দেশের জন্য কিছু করার। তারা আমাকে জিজ্ঞেস করে যে রাজনীতিতে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, অংশ নিতে পারি। তো এটা আমি বলবো না যে হ্যাঁ, তারা সরাসরি কেউ চিন্তা করে না যে আমি রাজনীতিতে যাব। রাজনীতি আসে একটা
চেতনার থেকে, একটা ইচ্ছা থেকে, বিশ্বাস থেকে। একটা বিশ্বাস থেকে যে আমি আমার আয়, আমার চাকরি, আমার ক্যারিয়ারের বাইরে তার চেয়ে বেশি আমার নিজের পরিবারের বাইরেও দেশের মানুষের জন্য কিছু করতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আগামী নির্বাচনে মানে আপনি জনগণকে কি বলবেন, যে প্রার্থী দেখে ভোট দিতে না মার্কা দেখে ভোট দিতে? প্রার্থী বা দল চিন্তা করার আগে আপনি একটি কথা ভাববেন, নিজেকে একটি প্রশ্ন করবেন, সেটা হচ্ছে যে আমি আজকে ভালো আছি 5 বছর আগের চেয়ে, 7 বছর আগের চেয়ে? আপনার জবাব যদি হয়, আপনার উত্তর যদি হয় যে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি, তাহলে বর্তমান যে সরকার আপনার জীবনটাকে উন্নয়ন করেছে তাকে আপনি ভোট দেন, প্রার্থী যে হোক সেটাই আমি বলবো। সেক্ষেত্রে যারা এই যে তরুণ সমাজের প্রতিনিধি যারা এগিয়ে আসছে, এবং আপনাদের যেহেতু আওয়ামী লীগ একটা অনেক পুরনো, মানে আমাদের একটা ঐতিহ্যবাহী দল, এবং অনেক মানে সিনিয়র নেতা রয়েছেন যারা ইতিমধ্যেই প্রার্থী হচ্ছে বিভিন্ন এলাকায়, সেখানে কি একজন তরুণ প্রজন্মের প্রার্থীকে আপনারা বা দলকে অগ্রাধিকার দেবে? অবশ্যই অবশ্যই। আমরা তো গত নির্বাচনেও কিন্তু আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি তরুণদের প্রার্থী বানিয়েছে। এবার আমাদের ইনফ্যাক্ট আমি দেখেছি যে আগে আমাদের যে প্রার্থী, যে এমপি যাকে বলা হতো যে সবচেয়ে ইয়াং প্রার্থী এমপি, এখন সে কিন্তু আর অত ইয়াং নাই, তাকে আর সবচেয়ে ইয়াং বলা হয় না, কারণ তার চেয়েও কম বয়সের অনেকে চলে এসেছে। আর অবশ্যই আমরা তরুণদেরকে প্রার্থী বানাবো। আচ্ছা, সেক্ষেত্রে এই যে তরুণ সমাজ এগিয়ে আসছে বা আসবে, উৎসাহিত হচ্ছে, হবে, সবকিছু মিলিয়ে এদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কি মানুষ আমাদের সাথে রয়েছে? আমাদের দলের আওয়ামী লীগ হচ্ছে বিরাট একটি দল। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমাদের এখানে সব ধরনের মানুষ আছে, সব বয়সের নেতা আছে। আপনাদের সেই সিনিয়র নেতারাও আছেন আমাদের, যারা আমাদের স্বাধীনতা আন্দোলনের একেবারে সরাসরি যুক্ত ছিলেন, সরাসরি জড়িত ছিলেন। আর এই তরুণ যারা আমার থেকেও বয়সে অনেক জুনিয়র, তারাও কিন্তু আছেন। আর এখন একটা জেনারেশনাল চেঞ্জ, পরিবর্তন আসছে, শুধু আওয়ামী লীগে নয়, আমি সব দলের মধ্যেই কিন্তু আসছে। কারণ সিনিয়র যারা, তাদের বয়স হয়ে গেছে, অনেকে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের জায়গায় এখন তরুণরা আসছে। এইটাই হয়ে গেছে এখন কিন্তু আগামীতে কিন্তু আমাদের বড় দুই দলের মধ্যেই আমি মনে করি যে একটা লিডারশিপে, নেতৃত্বে, একটা তরুণ নেতৃত্বের পরিবর্তন আসবে। দুটো দলই আপনি এটা মনে করছেন? জি। এই মুহূর্তে যদি আপনি দেখুন, বাংলাদেশের অনেক জায়গায় প্রায় প্রতিদিনই যতদিন থাকেন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন এবং দেখছেন, মানুষের সঙ্গে মিশছেন, ইন্টারমিডিয়েট পাস করেছে এমন একজন তরুণের সঙ্গে যদি আপনার কোথাও দেখা হয়, প্রথম প্রশ্ন তাকে কি করবেন? আমি হয়তো তাকে জিজ্ঞেস করব যে আপনি বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চান? আমার মনে হয় যে এই প্রশ্নটা কিন্তু আমাদেরও সবার, সজীব জয়কে আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি, তিনি বাংলাদেশকে আগামী দিন কিভাবে দেখতে চান, এবং তার জবাব তিনি দিয়েছেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ, এরকম অনেক জবাব সরাসরি তিনি বিভিন্ন সময় বলেছেন। আজকেও তিনি বলতে দ্বিধা করেননি যে তার স্বপ্নের বাংলাদেশ কেমন হবে। শেষ মুহূর্তে তার কাছ থেকে আরো একবার শুনি না, স্বপ্ন তো সবাই ভালোবাসে, কারণ স্বপ্ন প্রত্যেকটা মানুষই দেখে, তাহলে স্বপ্নের বাংলাদেশকে তিনি আসলে কিভাবে দেখতে চাচ্ছেন? আমার বিশ্বাস যে তরুণরা চায় যে এমন একটি দেশ যেখানে তারা যা চায় তারা করতে পারে, যে পর্যায়ে যেতে পায়, চায় তাদের যা স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারে, তারা সে যে কেউই হোক না কেন। ইনফ্যাক্ট আপনারা যখন আপনার নিজের ব্যক্তিগত জীবনের গল্প বললেন আমাকে, যে আপনারা ওই এক রেস্টুরেন্ট, হোটেল থেকে শুরু করে আরম্ভ করে আমাদের চ্যানেলে খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল। জি। এবং আমাদের আরেকটা গর্ব রয়েছে, সেটাও আমরা বলতে পারি যে চ্যানেল আয়ের যা কিছু হয়েছে প্রথম ছোট্ট জায়গা থেকে আজকে পর্যন্ত সবকিছু আমরা বাঙালিরা করেছি। এখানে যা আমাদের জ্ঞানে কুড়িয়েছে আমরা সেটা দিয়েই আমরা আজকে চ্যানেল আইকে এই অবস্থা নিয়ে এসেছি। আপনি নিজের পরিশ্রমে, নিজের মেধায় এখানে এসেছেন। আর আজকের তরুণরা ঠিক সেটাই চায়, যে তাদের মেধায়, তাদের পরিশ্রমে সে যেই হোক না কেন, সে যত উপরে উঠতে চায় সে উঠতে পারবে, এটাই তাদের স্বপ্ন।
এটা কিন্তু আপনার ইচ্ছা এবং আমাদের সবার ইচ্ছা, কিন্তু ওই প্রশ্নটা আবার থেকে যাচ্ছে। নেতৃত্ব, আমাদের একজন যোগ্য পিতা মাতা যাই বলেন, একজন নেতা প্রয়োজন, এবং নেতৃত্বের অভাবে এই কথাটা কিন্তু অনেক তরুণরাই বলে। এই হতাশাটা দূর হওয়া খুব বেশি প্রয়োজন। আমি বিশ্বাস করি সেই নেতৃত্ব আছে, আর আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও সেই নেতৃত্ব আসবে। আমার একটা বিশ্বাস যে সততা সবসময় শেষমেশ বিজয় হবে। কালো দিন যতই আসুক না কেন, এক পর্যায়ে গিয়ে মিথ্যে প্রচার করে অনির্দিষ্টকাল থাকা যায় না, বারবার আসা যায় না। আর এক পর্যায়ে গিয়ে সেই নেতৃত্ব, আমি মনে করি সেই নেতৃত্ব এখনই আছে, তবে ভবিষ্যতেও আসবে। তবে এটা কিন্তু এখন, এটার সিদ্ধান্ত হচ্ছে সামনে নির্বাচন, এটার সিদ্ধান্ত এখন দেশের মানুষের হাতেই। আপনি যেহেতু দীর্ঘ সময় বিদেশে ছিলেন, আপনি কোনটা চান? যে দেশের অনেক কিছু ভালো হলো, আপনি বিদেশে থেকে বলবেন যে বাস আমার দেশটা তো ভালো আছে এবং আমি এখান থেকে এটা বলছি, আর উল্টোটাও হতে পারে, যেখানকার এই ভাঙা রাস্তার কথা বললেন, আমাদের মানুষদের খুবই সাধারণ চেহারা রয়েছে, তাদের সাথে থেকে গিয়ে আপনি বলবেন এই মানুষগুলোকে নিয়ে আমি পৃথিবীকে বলতে চাই এই আমার বাংলাদেশ। আপনার এই প্রশ্নের জবাবে আমি বলবো যে এই আগামী নির্বাচন হয়তো আমাদের দেশের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। নিশ্চয়ই। কারণ এইটা এখন ডিসাইড করবে যে আমাদের দেশ কোন দিকে যাবে, আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমি ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি যে এখন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফের আসে, তার মানে দেশ উন্নয়নের দিকে যেতে থাকবে। তখন আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পাব। তখন আমি হয়তো চিন্তা করব দেশে ফিরে এসে দেশে কিছু করার। আমরা কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বলতে পারি যে আজকে আমাদের উন্নয়নের রাজনীতি যদি অব্যাহত থাকে, তাহলে আমরা নতুন একজন রাজনৈতিক নেতা কর্মী পেতে যাচ্ছি? আপনি কিন্তু ভীষণ কঠিন প্রশ্ন করছেন। এই প্রশ্নটা তো প্রশ্ন না, এটা তো আমাদের যে আপনি কথাগুলো বললেন। হ্যাঁ, যদি আওয়ামী লীগ ফেরকে মানুষ ভোট দিয়ে ফের ক্ষমতায় আনে, তাহলে হয়তো সেই সম্ভাবনা আছে। আজকের এই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের এই যে হাসি, এই হাসি কিন্তু বলে তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চান, এবং এই মানুষের সঙ্গে তার যে দীর্ঘদিনের সখ্যতা, ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান বা এই ভালোবাসার কোনো বিনিময় হয় না। কিন্তু সজীব ওয়াজেদ চান বাংলাদেশ এগিয়ে যাক। এই চাওয়াটা কি আমাদের প্রতিটি মানুষের নয়? সুতরাং আমাদের লক্ষ্য যদি এক থাকে, তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমরা আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে পৃথিবীর কাছে এমনভাবে পরিচিত করব যাতে সবাই বলে হ্যাঁ, এই বাংলাদেশ আমাদের গর্ব। আমাদের গর্ব করার, অহংকার করার যেমন অনেক কিছু রয়েছে, তেমনি এই মুহূর্তে আমরা বাংলাদেশে যে রয়েছি সেই বাংলাদেশকে নিয়েও গর্ব করার অনেক কিছু আমাদের রয়েছে। আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ এখানে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।